गुड आफ्टरनून स्टूडेंट्स আগের ভিডিওতে আমরা কিন্তু ভেপোরাইজেশন অবধি পড়েছিলাম ভেপোরাইজেশনের ইভাপোরেশন টেকনিক অবধি কিন্তু আমরা পড়েছিলাম ঠিক আছে এবার আজকে ভেপোরাইজেশনের মধ্যে অন্তর্গত বয়লিং পার্টটা আমরা পড়ব ঠিক আছে সো বয়লিং এখান থেকে স্টার্ট হচ্ছে পেজ নাম্বার 37 সবাই খুলে বসো আমি এখান থেকে পড়ছি তোমরা ভালো করে ফলো করো It is your common experience that when a container with some water is placed over a burner, water start boiling. Then there is a rapid conversion of water into vapor. ঠিক আছে When water boils vigorously, মানে প্রচণ্ডভাবে ওয়াটার বয়েল করতে শুরু করে দিয়েছে একটা পাত্রের মধ্যে জল রেখে সেটাকে উত্তপ্ত করছে আর ওয়াটারটা ভিগোরাসলি প্রচণ্ডভাবে টকবক করে জলটা ফুটতেছে সোজা কথা Turbulence occurs in all parts of the water. But if at that time temperature of water is checked, we find that the temperature remains constant during the process of boiling. Boiling এর প্রসেসে কিন্তু টেম্পারেচারের কিন্তু কোনো চেঞ্জ হয় না আর বয়লিংটা শুধুমাত্র একটা পার্টিকুলার টেম্পারেচারে হয় জলের ক্ষেত্রে নর্মাল অ্যাটমসফেরিক প্রেসারে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিন্তু এই বয়লিং প্রসেসটা হয় The process in which a liquid changes very rapidly into its vapor is called boiling. এইটাকে আমরা বলছি বয়লিং করে যেখানে খুব র্যাপিড প্রসেস হচ্ছে ইভাপোরেশনের ক্ষেত্রে যে কোনো উষ্ণতা হয় যে কোনো টেম্পারেচারে কিন্তু ইভাপোরেশন প্রসেসটা হয় বাট বয়লিং প্রসেসটা কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারে হয় ঠিক আছে এবং এখানে প্রচণ্ড তরল পদার্থ অর্থাৎ লিকুইডটা প্রচণ্ডভাবে ভিগোরাসলি টার্বুলেন্স সৃষ্টি করে উথাল পাথাল চারিদিকে চলতেছে আর টকবক করে ফুটে বাষ্পে পরিণত হচ্ছে এটা হচ্ছে স্ফুটনের অর্থাৎ বয়লিং এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য The process in which a liquid changes very rapidly into its vapor is called boiling. The temperature at which a pure liquid starts boiling and which remains constant throughout the process is called the boiling point of the liquid. তাহলে বয়লিং পয়েন্ট হলো হচ্ছে সেই পার্টিকুলার টেম্পারেচার যেই টেম্পারেচারে কি হচ্ছে ওয়াটার বলতে ওয়াটার শুধু না যে কোনো লিকুইড ফুটে বাষ্পে পরিণত হচ্ছে টকবক করে ফুটে কিসে পরিণত হচ্ছে বাষ্পে বা গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হচ্ছে ওকে The following three factors influence the boiling point of a liquid. Nature of liquid. Different liquids have different boiling point. বিভিন্ন লিকুইডের কিন্তু বিভিন্ন বয়লিং পয়েন্ট আছে আমরা সবাই জানি impurities dissolved in the liquid generally the boiling point increases if some non volatile solute is dissolved in water ঠিক আছে মানে ইউজুয়ালি তুমি যদি বাইরে থেকে কোনো পদার্থ যদি মিশিয়ে দাও তাহলে লিকুইডের যে বয়লিং পয়েন্টটা সেটা ইনক্রিজ করে ফর এক্সাম্পল তুমি জলের মধ্যে যদি কিছু পরিমাণ লবণ মিশিয়ে দাও তাহলে দেখা যাচ্ছে জলের যদি বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস হয় সেখান থেকে ইনক্রিজ করে সে ফর এক্সাম্পল 105 110 এরকম কিন্তু হয়ে যেতে পারে তুমি যদি বাইরে থেকে লবণ মেশাও তাহলে বাইরে থেকে কোনো কিছু যদি তুমি সলভেন্ট মেশাও বা কোনো কিছু যদি ডিজলভ করো তাহলে কিন্তু সেখানে বয়লিং পয়েন্টটা মেইনলি কিন্তু ইনক্রিজই করে ওকে তারপর 3 নাম্বার বলছে সুপার ইনকামবেন্ট প্রেশার অন দ্য লিকুইড মানে তোমার যে লিকুইডটা আছে তার উপর যদি যে বাষ্প সৃষ্টি হচ্ছে স্টিমটা তৈরি হচ্ছে সেই স্টিমটা যখন প্রেসার ক্রিয়েট করতেছে লিকুইডটার উপর তখন কিন্তু বয়লিং পয়েন্টটা ইনক্রিজ করে তো বলছে ডিউরিং বয়লিং এ লিকুইড চেঞ্জেস ইনটু ইটস ভেপার মানে জলীয় বাষ্পের কথা বলছে ইন ইটস ভেপার ভলিউম অফ দ্য ভেপার ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য লিকুইড ঠিক ইফ প্রেসার ইনক্রিজেস ডাজ ইট হেল্পস অর হিন্ডার দ্য বয়লিং প্রসেস দ্য প্রসেস অফ বয়লিং ইজ হিন্ডার্ড বাই এক্সেস প্রেসার অ্যাজ এ রেজাল্ট বয়লিং পয়েন্ট ইনক্রিজেস আমাদের মনে রাখতে হবে যদি সুপার ইনকামবেন্ট প্রেশার অর্থাৎ ভেপার প্রেশারটা লিকুইডের উপর যদি লিকুইডটা কনস্ট্যান্টলি ভেপারে কনভার্ট হচ্ছে বা যদি ভেপার প্রেশারটা যদি ইনক্রিজ করতে তুমি পারো তাহলে কিন্তু বয়লিং পয়েন্টটাও তোমার ইনক্রিজ করছে সে ফর এক্সাম্পল বয়লিং পয়েন্ট যদি ওয়াটারের ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কিন্তু আমি ভেপার প্রেশারটাকে বাড়িয়ে সুপার ইনকামবেন্ট প্রেশারটাকে যদি বাড়াই তাহলে কিন্তু বয়লিং পয়েন্টটা কিন্তু আমি ইনক্রিজ করতে পারবো এটার উপর ভিত্তি করে কিন্তু প্রেসার কুকার যে আমাদের সবার বাড়িতে আছে যে প্রেসার কুকার সেখানে কিন্তু এই জিনিসটার উপর ভিত্তি করে কিন্তু প্রেসার কুকারটাকে তৈরি করা হয়েছে সো বয়লিং পয়েন্ট অফ এ লিকুইড ইজ ডিটারমাইন্ড অ্যাট এ ডেফিনিট প্রেসার
প্রেশার ইনক্রিজ করলে বয়লিং পয়েন্ট ইনক্রিজ করছে, প্রেশার ডিক্রিজ করলে বয়লিং পয়েন্ট ডিক্রিজ করছে। সুতরাং তুমি যদি বয়লিং পয়েন্টটা বলতে চাও তাহলে তোমাকে কিন্তু প্রেশারের উল্লেখ কিন্তু করতেই হবে, তোমাকে প্রেশারের উল্লেখ করতে হবে কত প্রেশারে তুমি সেই বয়লিং পয়েন্টটা ডিটারমাইন করছো। এমনি যেটা 100 ডিগ্রি সেলসিয়াস যেটা আছে সেটা কিন্তু আমাদের নর্মাল প্রেশারে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ওই 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ যেটা আমরা পড়েছিলাম সেই চাপে কিন্তু, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে বায়ুমণ্ডলের যে চাপটা আছে নর্মাল প্রেশারটা, সেই চাপেই কিন্তু আমাদের বয়লিং পয়েন্টটা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস। যদি প্রেশার বাড়ে তাহলে বয়লিং পয়েন্টটা কিন্তু ওয়াটারে ইনক্রিজ করবে, যদি প্রেশার ডিক্রিজ করে তাহলে বয়লিং পয়েন্টটাও ডিক্রিজ করবে। ওকে, ফর এক্সাম্পল দ্য বয়লিং পয়েন্ট অফ এ পিওর ওয়াটার আন্ডার স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেশার ইজ 100 ডিগ্রি সেলসিয়াস। স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেশারে 100 ডিগ্রি সেলসিয়াস। Why does food boiled in a container closed tightly with a lid soften quickly? Is it possible for the vapor produced within the container to escape through the lid? মানে তুমি যদি এখন একটা কন্টেইনার নাও এবং তার উপর যদি লিড মাথাটা যদি একদম ভালো করে আটকে দাও, ঠিক আছে, তাহলে কি ভেপার কি বেরোতে পারবে ওই পাত্র থেকে? ভেপারটা তখন পাত্র থেকে বেরোতে পারবে না। তাহলে ভেপার কনস্ট্যান্টলি লিকুইড থেকে ভেপার সৃষ্টি হচ্ছে এবং সেই ভেপারটা পাত্র থেকে বেরোতে পারছে না। তাহলে ওই যে লিকুইডটা আছে তার উপর তাহলে ভেপারটা এবার প্রেশার ক্রিয়েট করছে, কারণ ভেপারটা তো পাত্রের বাইরে তো যেতে পারছে না, তাহলে ওই বোতলের উপর এখন প্রেশার ক্রিয়েট করছে। যদি প্রেশার বাড়ে তাহলে এইভাবে লিকুইডটা কিন্তু লিকুইডের যে বয়লিং পয়েন্টটা সেটা কিন্তু ইনক্রিজ করতে থাকবে, রাইট? সেটা বলছে যে প্রেশার অফ এ ভেপার ইন এ ক্লোজ কন্টেনার ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ ভেপার ইনসাইড, ঠিক আছে? অ্যাজ এ রেজাল্ট অফ ইট বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইনক্রিজেস। বয়লিং পয়েন্ট অফ দ্য ওয়াটার কী হচ্ছে? ইনক্রিজ করছে। অ্যাজ এ রেজাল্ট অফ ইট বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইনক্রিজেস। আন্ডার দিস কন্ডিশন ওয়াটার বয়েলস অ্যাট এ টেম্পারেচার that is higher than the boiling point in open air. So food is cooked faster. By using this principle, water can be boiled at a temperature higher than 100 degrees Celsius in a pressure cooker. So in a pressure cooker, food is cooked faster. What will happen if we decrease the superincumbent pressure on the liquid? তাহলে তুমি যদি প্রেসার কুকারে মাথাটা ভালো করে টাইট করে দাও তাহলে ভেপারটা বেরোতে পারছে না। তাহলে ভেপার সুপারইনকাম্বেন্ট প্রেসার মানে কি? ভেপারটা যে প্রেসার প্রয়োগ করতেছে ওই লিকুইডটার উপর, সেটা এক্ষেত্রে জল আর জলীয় বাষ্প কি করতেছে? জলের ওপর প্রচণ্ড পরিমাণে প্রেশার দিচ্ছে, ফলে বয়লিং পয়েন্টে ইনক্রিজ করে যাচ্ছে। এবার দেখো ইনক্রিজ হওয়ার ফলে সুবিধা কি হচ্ছে? যেই জলটা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হচ্ছিল, মানে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছানোর জন্য যে পরিমাণ হিট অ্যাবজর্ব করছিল, এবার ওর বয়লিং পয়েন্টটা তুমি যদি 120 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাও তাহলে ও কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু টেম্পারেচারটা স্থির থাকবে না, তখন আরও হিট নিবে। 100তে কিন্তু স্থির থাকবে না, আরও হিট নিবে। 100, 101, 102, 103, 104, 105 করতে করতে 115, 116, 117, 118, 119, 120তে তখন ফিক্সড হবে, কারণ ওটা তোমার এখন বয়লিং পয়েন্ট হচ্ছে। 120তে বয়লিং পয়েন্টে ফিক্সড হলো, তাহলে 100 থেকে 120তে নিয়ে যেতে গেলে ওকে কিন্তু আরও বেশি অ্যামাউন্ট অফ হিট কিন্তু অ্যাবজর্ব করতে হলো, তাহলে খাবারটা আরও বেশি সিদ্ধ হলো। এবার যদি এমন হতো যে তুমি এমন একটা যন্ত্র বার করলা যেটাতে তুমি ভেপার প্রেশারটাকে ডিক্রিজ করে দিচ্ছ, বা প্রেশার নাই, প্রেশারটা উল্টা নর্মাল মানে যেটা আমাদের আছে যে স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেশার সেটার থেকেও তুমি যদি ডিক্রিজ করে দাও, তাহলে ধরো বয়লিং পয়েন্টটা তুমি ডিক্রিজ করে 60 ডিগ্রি সেলসিয়াস করে দাও। যেই খাবারটা 110 ডিগ্রি 105 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সুসিদ্ধ হবে, সেই খাবারটা কি 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সুসিদ্ধ হবে? তুমি প্রেশারটা কমিয়ে দিলা, প্রেশার কমিয়ে দিয়ে ওর বয়লিং পয়েন্টটা 60 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে দিলা। এবার তুমি যখন তুমি ওভেনে বসাচ্ছ তখন যে লিকুইডটা, মানে লিকুইড বলতে এখানে জলের কথা বলছে, যে জলটা 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটতে শুরু করতেছে, ফুটে বাষ্প হয়ে গেল, খাবার তো সিদ্ধই হলো না, 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তো ফুটে বাষ্প পরিণত হয়ে গেল। তাহলে ও কি পরিমাণ হিট নিয়েছে? 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছানোর জন্য যে পরিমাণ হিটের দরকার সেই পরিমাণ হিটই নিয়েছে, এর থেকে তো বেশি হিট নেয়নি। তাই জন্য যদি প্রেশার কম থাকে তাহলে কিন্তু খাবার সুসিদ্ধ হয় না, যেটা পাহাড়ি অঞ্চলে হয়। পাহাড়ি অঞ্চলে কিন্তু বয়লিং পয়েন্ট আরও কম, পাহাড়ে কিন্তু প্রেশার কম, সো বয়লিং পয়েন্টটা হয় তোমার কম। তো বয়লিং পয়েন্ট কম হওয়ার কারণে ওখানে তোমার খাবারটা সুসিদ্ধ হয় না, তাই ওখানে তো প্রেশার কুকার ইউজ করা মাস্ট। ওকে, এবার তো চলে আসতেছি আমরা ডিউরিং দ্য প্রসেস অফ বয়লিং ইফ দ্য প্রেশার ডিক্রিজেস উড ইট হেল্প অর হিন্ডার দ্য এক্সপানশন অফ দ্য ভেপার।
এখানে একটা গল্প লেখেছে, গল্পটা আমি শর্টে বলে দিচ্ছি, এখান থেকে তো আর কোনো কোশ্চেন আসবে না, কোশ্চেনটা আমি শর্টে বলে দিচ্ছি কি বলতে যাচ্ছে। ধরো একটু ঈষদুষ্ণ জল আছে, হালকা উত্তপ্ত জল আছে, ঠিক আছে, 100°C না, সে ফর এক্সাম্পল 50°, 60°, আমি ধরে নিচ্ছি 60°C উষ্ণতা, হালকা গরম জল আছে। তুমি একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে জলটাকে টেনে নিলে, ওকে, টেনে নিয়ে সিরিঞ্জের মুখটাকে, সিরিঞ্জ মানে তুমি এখন ইঞ্জেকশনটা খালি বডিটার কথা বলতেছি, ওই তোমার ওই সূচের কথা বলতেছি না, ওটাকে খুলে বার করে দেওয়া যায়, তো খুলে বার করে দিয়েছো, ওটার কথা বলেনি, দিয়ে এবার মুখটার মধ্যে আঙুল দিয়ে প্রেস করে তুমি যদি এই পিস্টনটাকে যদি এই দিকে ঠেলো, তাহলে কি হবে, প্রেশার ইনক্রিজ করবে। এবার আমি প্রেশার ডিক্রিজের কেস যদি করি, তাহলে পিস্টনটাকে পিছন দিকে টানতে হবে, রাইট? তুমি যদি এই পিস্টনটাকে পিছন দিকে টানো, মানে যেটাকে তুমি পুশ করো বা পুল করো, ঠিক আছে, সেটাকে তুমি এবার পিছন দিকে টানো, তাহলে কি হবে, প্রেশারটা কি হচ্ছে, ডিক্রিজ করছে। প্রেশার ডিক্রিজ করলে কিন্তু এখন যে ওয়াটারটা আছে তার বয়লিং পয়েন্টটাও ডিক্রিজ করবে, হ্যাঁ কি না? তাহলে আমরা দেখতে পারবো যে এই জলটা, ভেতরের জলটা 60°C উষ্ণতার জলটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করবে। যদি বয়লিং পয়েন্টটা যদি কমিয়ে দাও, তাহলে টকবক করে ফুটতে শুরু করবে। ধরো বয়লিং পয়েন্টটা তুমি প্রেশারটা কমিয়ে দিয়ে বয়লিং পয়েন্টটা 60°C নামিয়ে দিলা, তাহলে 60°C এখন টকবক করে ফুটতে শুরু করে দিচ্ছে। তাহলে এটা হলো হচ্ছে কম উষ্ণতাতেই ফুটতে শুরু করা, কম উষ্ণতাতেই ফুটতে শুরু করা। তাহলে এটা কিন্তু প্রেশার ইনক্রিজ বা ডিক্রিজ করে কিন্তু তুমি করতে পারো। So the quantity of heat required for the conversion of unit mass of liquid into its vapor at constant temperature is called the latent heat of vaporization, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের যে সহায়িকাটা আছে সেটা থেকে কিন্তু পড়বা, অবশ্যই টেক্সট বুক পড়লে শুধু চলবে না, সহায়িকাটা পড়তে হবে। তো এখান থেকে যে যে জিনিসগুলো আছে ওগুলো সহায়িকাতে সুন্দর করে থাকবে, তো সহায়িকাটা খুলে বসবা, টেক্সট বুক এখান থেকে পড়ে নাও, সহায়িকা থেকে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে, ঠিক আছে? The latent heat of steam is 537 calorie per gram. It signifies that under the standard pressure, প্রেসারের কথাটা উল্লেখ করতে হবে, স্ট্যান্ডার্ড প্রেসার at 100°C, 537 calorie heat has to be rendered to 1 gram of water to convert it into steam, ঠিক আছে? তার মানে আমাকে 100°C উষ্ণতার 1 গ্রাম জলকে, বাংলায় বলছি ব্যাপারটা কি হচ্ছে, 100°C উষ্ণতার 1 গ্রাম জলকে 100°C উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে বাইরে থেকে 537 ক্যালোরি তাপ তোমাকে দিতে হবে। আবার বলছি, 1 গ্রাম 100°C উষ্ণতার 1 গ্রাম জলকে 100°C উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে তোমাকে কিন্তু বাইরে থেকে 537 ক্যালোরি লিন তাপ, ল্যাটেন্ট হিট কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে? এবার দেখো কি আছে, কন্ডেনসেশন। টেক এ গ্লাস ভেসেল, drop some ice block into it. You will see water droplets forming outside the glass vessel. This is the reverse process of vaporization. This phenomena in which a vapor changes into liquid is called the condensation. তাহলে এখানে বলছে যে রিভার্স ফেনোমেনা হচ্ছে। আমরা জানি আমাদের যে বাতাস আছে, বাতাসের মধ্যে অনেক জলীয় বাষ্প আছে, ঠিক আছে, জলীয় বাষ্প আছে। এবার তুমি যদি একটা কাচের গ্লাসের মধ্যে যদি বরফ ফেলে দাও, তাহলে কি হবে, কাচের গ্লাসের যে আউটসাইড সেটা ঠান্ডা হবে। এবার বাতাসে যে জলীয় বাষ্প আছে সেগুলো কি হচ্ছে, ডিউ টু কন্ডেনসেশন, উল্টা প্রসেস। জলীয় বাষ্প আগেবার কি ছিল, লিকুইড টু ভেপার, এখানে হচ্ছে ভেপার থেকে লিকুইড। বাতাসে যে জলীয় বাষ্প অর্থাৎ ভেপারগুলো আছে সেটা থ্রু কন্ডেনসেশন প্রসেস কি হবে, লিকুইডে কনভার্ট হবে। তো বিন্দু বিন্দু জলকণায় পরিণত হচ্ছে, সেই বিন্দু বিন্দু জলকণা কি হচ্ছে, কাচের গ্লাসের গায়ে জমা হচ্ছে। এই প্রসেসটা যেটা আগে যেটা বললাম ভেপোরাইজেশন, তার উল্টা প্রসেসটার নাম হলো হচ্ছে তোমার কন্ডেনসেশন, ঠিক আছে? কন্ডেনসেশন অফ ওয়াটার ভেপার ইন এয়ার প্রডিউসেস ক্লাউড, ডিউ অ্যান্ড ফগ ইন নেচার। তাহলে এই প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে থাকে, তাহলে ক্লাউড সৃষ্টি হওয়ার পিছনে, ডিউ সৃষ্টি হওয়ার পিছনে, ফগ সৃষ্টি হওয়ার পিছনে কিন্তু আমাদের দায়ী কন্ডেনসেশন। তা ক্লাউড অর্থাৎ মেঘ, মেঘ কী কারণে সৃষ্টি হয় এখানে দিয়েছে, এগুলো কিন্তু 2 মার্কসের কিন্তু একটু ব্যাখ্যামূলক কোশ্চেন যদি দেয় 2 মার্কসের কোশ্চেনের জন্য কিন্তু দিতে পারে। ওয়াটার ইভাপোরেটস ফ্রম পন্ড, রিভার, লেক, ওশান, ওয়েট সয়েল অ্যান্ড লিভিং বডি। দিস ওয়াটার ভেপার মিক্সেস উইথ হট এয়ার নিয়ার আর্থ সারফেস, ঠিক আছে? এয়ার হুইচ ইজ হট অ্যান্ড সাম হিউমিড ইজ লাইটার দ্যান
এয়ার হুইচ ইজ কোল্ড অ্যান্ড লেস হিউমিড, ঠিক আছে। সো হট অ্যান্ড হিউমিড এয়ার মুভস ইন আপওয়ার্ড ডিরেকশন। বলছে যে আমাদের যে সূর্য থেকে তাপ আসছে, এসে আমাদের মাটিটাকে উত্তপ্ত করছে, রাইট। এবার মাটিতে উত্তপ্ত হচ্ছে, এবার ভূমি সংলগ্ন, ভূপৃষ্ঠ সংলগ্ন, ঠিক আছে, যে বাতাসটা আছে সেটা কি করছে, তাপ গ্রহণ করছে। আর বাতাসে যদি জলীয় বাষ্প পরিমাণ বেশি হয়, ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস জলীয় বাষ্পপূর্ণ, এবং সেটা ডিউ টু হিট এক্সপ্যান্ড করছে। তো ডিউ টু হিট যদি এক্সপ্যান্ড করে তাহলে ডেনসিটি ডিক্রিজ করছে, অর্থাৎ হালকা হয়ে যাচ্ছে, এক্সপ্যান্ড করছে, হালকা হয়ে যাচ্ছে। এবার এই হালকা আর হিউমিড বলতে জলীয় বাষ্পপূর্ণ, ওর মধ্যে অনেক নদী নালা পুকুর সব থেকে কি হচ্ছে, জলীয় বাষ্পের সৃষ্টি হচ্ছে, সেটা বাতাসের মধ্যে মিশে যাচ্ছে, সো ওই জন্য হিউমিড কথাটাও বলেছে। আর প্রচণ্ড হট, এবং হট এয়ারটা কি হচ্ছে, ডিউ টু এক্সপানশন, ওটা কি হচ্ছে যে ওটা হালকা হচ্ছে। এবার হট আর হিউমিড বাতাসটা কি হচ্ছে, উপরে যাচ্ছে, যত উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, উপরে গেলে কি হবে, তোমার প্রেশারটা ডিক্রিজ করছে, অ্যাটমসফেরিক প্রেশারটা কিন্তু ডিক্রিজ করছে, রাইট। ওই জন্য বলছে অ্যাট হায়ার অল্টিটিউড প্রেশার অফ এয়ার ইজ লো, সো এয়ার এক্সপ্যান্ডস অ্যান্ড কুল ডাউন। এবার হঠাৎ করে যখন উপরে যাচ্ছে তখন গরম আর জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে গিয়ে প্রচণ্ড এক্সপ্যান্ড করছে, এত বেশি এক্সপ্যান্ড করতে যে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ডিউ টু এক্সপ্যানশন যখন ঠান্ডা হচ্ছে তখন কি বলছে, then a point is reached when the water vapor in air condenses to water droplets around the tiny dust particle and floating in air. A large collection of such water droplets that is seen floating in the sky is called cloud. এবার কি হচ্ছে, যখন এক্সপ্যান্ড করছে ঠান্ডা হয়ে যাচ্ছে তখন ওই কনডেনসেশন, যেমন দেখলাম আমরা কাচের গ্লাসের বরফ দিলাম, তো কাচের গ্লাসের গাটা ঠান্ডা হলো, এবার বাতাসে যে হিউমিড এয়ারের কথা যদি আমরা কল্পনা করি, সেটা কি হচ্ছে, ঠান্ডা হয়ে বিন্দু বিন্দু জলকণা হিসাবে যেমন কাচের গ্লাসটার গায়ে জমা হচ্ছিল, এক্ষেত্রেও ডিউ টু এক্সপ্যানশন কি হচ্ছে, ঠান্ডা হয়ে বিন্দু বিন্দু জলকণার সৃষ্টি হচ্ছে ডিউ টু কনডেনসেশন প্রসেস, এবং সেটা ধূলিকণা ডাস্ট পার্টিকেলের উপর জমা হয়ে ভেসে বেড়াচ্ছে আকাশের মধ্যে। তো এভাবে কিন্তু মেঘের সৃষ্টি হয়, মেঘ অর্থাৎ ক্লাউডের কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার বলে দেই, বাইরে থেকে আসতেছে তাপ আসতেছে ভূপৃষ্ঠে আসছে, এর ফলে কি হচ্ছে, নদী নালা পুকুরের জল জলীয় বাষ্পে কনভার্ট হচ্ছে, সেই জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রচণ্ড হালকা এবং গরম আর জলীয় বাষ্পপূর্ণ বাতাস কি হচ্ছে, উপরে চলে যাচ্ছে। উপরে যাওয়ার পর উপরে তো এয়ার প্রেশারটা খুব কম, প্রেশার কম হওয়ার ফলে বাতাসটা এক্সপ্যান্ড করছে, এক্সপ্যান্ড হওয়ার পরে কি হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হলে কি হবে, আমরা দেখলাম কনডেনসেশন প্রসেসে ঠান্ডা হলে বিন্দু বিন্দু জলকণার সৃষ্টি হচ্ছে, এবং সেটা ডাস্ট পার্টিকেলের উপর বসে ভেসে বেড়াচ্ছে, এইভাবে সৃষ্টি হচ্ছে মেঘ। তো এই প্যারাটা ভালো করে পড়বা। এরপর দেখো এয়ার স্যাচুরেটেড বাই ওয়াটার ভেপার, এয়ার যেটা স্যাচুরেটেড বাই ওয়াটার ভেপার দিয়ে পুরোপুরি এয়ারটা স্যাচুরেটেড হয়ে গেছে, আর সেখানে ওয়াটার ভেপার রাখার জায়গা নেই, সেটাকে বলছে হচ্ছে স্যাচুরেটেড এয়ার ভেপার, ঠিক আছে। মানে স্যাচুরেটেড মানে এয়ার স্যাচুরেটেড বাই ওয়াটার ভেপার করে বলছি। কী জিনিসটা দেখে নেই। Take a small amount of water in a teacup and some common salt into it. তাহলে আমরা একটু জল নিলাম এবং তার মধ্যে কিছু কমন সল্ট আমরা দিয়ে দিলাম। Stir the mixture. After some time the solid particle of the salt disappear as the salt dissolves in water. If you continue to add some salt into it, a point will come when the maximum amount of salt gets dissolved in that water. Then that solution is called saturated solution of water. এবার এয়ার স্যাচুরেটেড বাই ওয়াটার ভেপারের যে কনসেপ্টটা, সেটা আমরা থ্রু লিকুইড এবং সল্ট দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করছি। এটা কিন্তু একটা এক্সাম্পল নিয়েছে ওভাবে বোঝার জন্য, ঠিক আছে। আমরা একটা পাত্রে জল নিলাম, এবার অনবরত 1 চামচ করে লবণ মেশাচ্ছি আর গোলাচ্ছি, তাহলে কি এভাবে কি চিরকাল কি লবণ দিতে থাকলে কি দিয়ে যদি স্টির করি তাহলে কি সবসময় কি মিশতেই থাকবে? ওরা বলছে যে মিশতে থাকবে না। এমন একটা সিচুয়েশন আসবে যেখানে কিন্তু সর্বোচ্চ যত পরিমাণ লবণ তুমি ওখানে মেশাবা, ঠিক সর্বোচ্চ তত পরিমাণ লবণ গুলে যাবে। তার থেকে বেশি যদি লবণ গোলাতে চাও তাহলে সেটা কিন্তু গুলবে না, সেটা কিন্তু নিচে থিতিয়ে পড়বে। তাহলে নিচে থিতিয়ে পড়ার আগের কন্ডিশনে, যেখানে সর্বোচ্চ যত পরিমাণ লবণ গুলতে পারে
ঠিক তত পরিমাণই লবণ তুমি দিতে পারছো এবং স্যাচুরেটেড সলিউশন তুমি তৈরি করতে পারছো, সেটাকে আমরা বলছি হচ্ছে স্যাচুরেটেড সলিউশন অফ সল্ট করে, ঠিক আছে। তার থেকে একটু বেশি দিলেই আর গুলবে না, থিতিয়ে পড়বে নিচে। কনসেপ্ট ক্লিয়ার? ইফ ইউ অ্যাড মোর সল্ট ইট উইল settle down at the bottom of the cup, but if you add some amount of water into that mixture, the salt which had settled down at the bottom will dissolve further. তাহলে তুমি যদি চাও যে ওটাকে স্যাচুরেটেড হয়ে আছে সলিউশনটা, তুমি আনস্যাচুরেটেড করতে চাও, তাহলে তোমাকে বাইরে থেকে কি করতে হবে, কিছু পরিমাণ জল মিশিয়ে দাও এক্সট্রা। তাহলে এক্সট্রা যখন কিছু পরিমাণ জল মিশিয়ে দিচ্ছ, তখন এক্সট্রা লবণটা যেটা নিচে থিতিয়ে পড়ছিল সেটাও এক্সট্রা জলে গুলে যেতে পারবে। তো এইভাবে তুমি আবার স্যাচুরেটেড সলিউশন করতে পারো, আবার ঢেলে আবার মেশাতে পারো, করতেই পারো। তার জন্য তোমাকে কি করতে হবে, বাইরে থেকে কিছু পরিমাণ জল মেশাতে হবে, এটাই বলতে চাচ্ছে, ঠিক আছে। বাট ইফ উই অ্যাড সাম অ্যামাউন্ট অফ ওয়াটার ইনটু দ্য মিক্সচার, দ্য সল্ট হুইচ হ্যাড সেটেল ডাউন অ্যাট দ্য বটম উইল ডিজলভ ফার্দার। Moreover, the excess salt will dissolve if you increase the temperature of the solution. Let us now consider that an aqueous solution of salt at a temperature of 50 degrees Celsius is given to you. If you now reduce the temperature of the solution gradually, what will happen? Definitely some of the salt will settle down. তাহলে এখানে বলতে চাচ্ছে যে আরেকটা প্রসেসে কিন্তু তুমি আনস্যাচুরেট করতে পারো, ঠিক আছে। মানে স্যাচুরেটেড সলিউশনটাকে আনস্যাচুরেটেড কি করে করতে পারো, তুমি যদি বাইরে থেকে জল দাও তাহলে আনস্যাচুরেটেড করতে পারছো, তুমি আরও লবণ তখন মেশাতে পারছো, তাহলে গুলে যাবে। দ্বিতীয় প্রসেস হচ্ছে তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো, রাইট। তার মানে তোমাকে যদি স্যাচুরেটেড সলিউশনটা আছে, সলিউশনটাকে তুমি যদি হিট আপ করো, তাহলে তুমি যদি স্যাচুরেটেড সলিউশনটাকে যদি তুমি হিট আপ করো, তাহলে কি হচ্ছে, ওটা আনস্যাচুরেটেড হয়ে যাচ্ছে। তখন তুমি যদি এক্সট্রা করে বাইরে থেকে লবণ মেশাতে থাকো, তাহলে কিন্তু গুলে যাবে, ঠিক আছে। তোমরা মাঝে মাঝে কিন্তু দেখতে পারো, ধরো হচ্ছে পিঠা পুলির সময় কিন্তু এটা খুব হয়, যখন চিনির শিরা তৈরি করে না, গরম করছে জল, তোমার মা দেখবা চিনির শিরা তৈরি করবে, গরম করছে জল, আর খালি চিনি মিশিয়ে যাচ্ছে, গরম করছে জল, চিনি মিশিয়ে যাচ্ছে। এই করতে করতে বেশ সুন্দর একটা সলিউশন তৈরি হলো চিনি আর জলে। এবার তুমি যদি রাতের বেলা পিঠা পার্বণের সময় রাতের বেলা যদি খুব ঠান্ডা পড়ে, তাহলে দেখবা চিনির দানা কিন্তু জমা হচ্ছে, গোল্লা গোল্লা চিনির দানা কিন্তু জমা হচ্ছে। কারণ কি, তুমি স্যাচুরেটেড অলরেডি হয়ে গেছে, কিন্তু নিচ থেকে তো হিট দিচ্ছ, তার জন্য তুমি আরও চিনি মেশাচ্ছ। এ করতে করতে চিনি দিয়ে পুরোপুরি মিশে গেল। কিন্তু তুমি যখন আবার ঠান্ডা করতেছো, তখন কি হচ্ছে, এত বেশি স্যাচুরেশনেরটা তখন কি হচ্ছে, লেভেলটা কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, থিতিয়ে পড়তেছে। তাহলে আমরা কি বলতে পারি, যদি আমরা কোনো একটা স্যাচুরেটেড সলিউশনকে হিট আপ করি, তাহলে তুমি এক্সট্রা বাইরে থেকে কিন্তু মিশাতে পারবা, লবণ কিন্তু বা চিনি কিন্তু মিশাতে পারবা। কিন্তু তুমি যদি ঠান্ডা করো, তাহলে যদি স্যাচুরেটেড সলিউশনটা স্যাচুরেটেড থাকে, এবার তুমি যদি ঠান্ডা শুরু করো, তখন কিন্তু থিতিয়ে পড়তে শুরু করো। তাহলে ঠান্ডা করলে থিতিয়ে পড়তে শুরু করছে, গরম করলে তুমি আরও মেশাতে পারছো। কনসেপ্টটা ক্লিয়ার তো? ঠান্ডা করলে থিতিয়ে পড়তে শুরু করছে, আর গরম করলে তুমি আরও মেশাতে পারো। এটার উপর বেস করে কিন্তু বাকি কনসেপ্টগুলো হবে, ঠিক আছে। তাহলে এরপর আছে ফগ আর ডিউ করলেই আজকের মতো পড়াটা শেষ হবে। তো এটা আশা করি ক্লিয়ার হয়েছে। তো when a certain amount of air contains the maximum amount of water vapor at a particular temperature, it is said to be saturated with water vapor. তাহলে সেম যেটা লিকুইডের ক্ষেত্রে করলাম আমরা ওয়াটার ভেপারের ক্ষেত্রে, আর এয়ারের মধ্যে কিন্তু স্যাচুরেশন আমরা করতে পারি। এয়ারের মধ্যে তুমি ওয়াটার ভেপার মেশাতে মেশাতে এয়ারেরও একটা লিমিট আছে, যার থেকে বেশি ও ওয়াটার ভেপার কিন্তু নিজের মধ্যে নিয়ে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না, ঠিক আছে। যদি পুরোপুরি যতটা ধরে রাখা সম্ভব ততটা ওয়াটার ভেপার যদি ধরে রাখে, তাহলে আমরা বলবো স্যাচুরেটেড হয়ে গেছে এয়ারটা। আর যদি তার থেকে বেশি ওয়াটার ভেপার চলে আসে, তখন কি হবে, তখন আর নিতে পারবে না, তাহলে বাতাসে জলীয় বাষ্প দ্বারা পূর্ণ হয়ে যাবে, তখন আর নিতে পারবে না। এবার যদি ঠান্ডা করা শুরু করো, তাহলে যে পরিমাণ জলীয় বাষ্প দ্বারা পুরোপুরি পূর্ণ আছে, স্যাচুরেটেড আছে, সেখান থেকে ঠান্ডা করা যদি শুরু করো, তাহলে বিন্দু বিন্দু জলকণা হিসেবে থিতে পড়বে। যেমন আমি বললাম, চিনি আর জলের মিশ্রণ মা বানিয়েছে পিঠাপুলির সময়, বা ঠান্ডা করতে চাও, চিনি থিতিয়ে পড়তেছে, ওরকম কেসটা, ঠিক আছে। এক্ষেত্রে জল পড়বে। ওটার উপর বেস করে কিন্তু ফগ, ওটার উপর বেস করে কিন্তু ডিউ। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, কিচ্ছু না, একদম সোজা বাকিগুলো। চলে আসি। Often a fog is seen in the early morning in winter season. Fog disappears at noon.
If there is little or no wind in a considerable space near the earth's surface at night, then the air in that atmosphere cools down gradually. ঠিক আছে, তাহলে আচ্ছা, যদি কোনো বাতাস টাতাস না প্রবাহিত হয় আর মোটামুটি যদি রাতের দিকে হয়, রাতের দিকে তো ঠান্ডা বেশি থাকে, তো রাতের দিকে কোনো রকম যদি বাতাস টাতাস না ফ্লো হয় তাহলে কিন্তু সেই সময় ফগটা বেশি দেখা যায়। As a result, the air gets saturated by water vapor, and finally the water vapor present in the region condenses as small droplet around the dust particles suspended in air. This continues to float in air. This is called fog. Why does fog disappear during daytime? তাহলে ফগের ক্ষেত্রে কি হচ্ছে, বাতাসে জলীয় বাষ্প আছে এবং রাতের বেলা যদি পুরোপুরি জলীয় বাষ্প দ্বারা পূর্ণ হয়ে আছে, এবার রাতের বেলা কি হচ্ছে, যত রাত বাড়ছে ঠান্ডা বাড়তেছে, ঠান্ডা বাড়লে কি হচ্ছে, ডিউ টু কনডেনসেশন, ফগের পিছনে কারণ কনডেনসেশন, ক্লাউডের পিছনে কারণ হচ্ছে কনডেনসেশন। তাহলে কনডেনসেশনে কি হচ্ছে, ঠান্ডা হয়ে বিন্দু বিন্দু জলকণার সৃষ্টি করছে, সেই বিন্দু বিন্দু জলকণাগুলো ধুলো বালির উপর ভেসে বেড়াচ্ছে। বেসিক্যালি ক্লাউড আর ফগের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, দুটোর সিমিলার কেস। ক্লাউডটা হয় উঁচুতে আর ফগটা হয় আমাদের ভূমির উপরে, ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। আলটিমেটলি ক্লাউডটাও কিন্তু এক প্রকারের ফগই, ওকে, কিন্তু ওটা হয় উপরে আর ফগটা হয় হচ্ছে নিচে। তো বেসিক্যালি দুটোর পিছনেই কারণ হলো হচ্ছে কনডেনসেশন। এবার আমরা চলে আসতেছি ডিউতে। ডিউ কি বলছে, ডিউ ইজ সিন অন লিভস অ্যান্ড গ্রাস ইন দ্য মর্নিং অফ উইন্টার সিজন। মেনি অফ ইউ মাইট হ্যাভ সিন দিস। Dew is deposited at dawn or in the midnight and not in the evening during the first part of the night. But why? Receiving that heat from the sun throughout the daytime, the surface of the earth and the objects which are nearer to the earth's surface becomes hot. তো চারিপাশটা খুব গরম থাকে, তো সেই সময় তো ডিউ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, দুপুরের দিকে কখনো ডিউ কিন্তু তৈরি হয় না। Thus the layer of air adjacent to such objects become hot. তো ভূমি সংলগ্ন যে লেয়ারগুলো আছে, এয়ারের লেয়ার, সব হট থাকে, সব গরম অবস্থাতেই কিন্তু থাকে। দ্য আর্থ রেডিয়েটস হিট ডিউরিং ডে টাইম অলসো, বাট আফটার দ্য সানসেট দ্যাট প্লেস অন দ্য আর্থ ডাজ নট রিসিভ হিট ফ্রম দ্য সান। তাহলে ডিউরিং ডে টাইমে হিট অ্যাবজর্ব করছে, সো অ্যাবজর্ব করে উত্তপ্ত হচ্ছে, আবার রেডিয়েটও হচ্ছে, হিট রেডিয়েশন হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে ডে টাইম। বাট যত রাত হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, তখন কি হচ্ছে, সূর্য যখন অস্ত যাচ্ছে তখন তো আর বাইরে থেকে আর তাপ শক্তি আসতেছে না, বাইরে থেকে তো আর হিট আসতেছে না, তখন কি হচ্ছে, তখন হিটটা ক্রমাগত রেডিয়েট করা শুরু করতেছে, রেডিয়েট করতে করতে রাতের বেলা কি হবে, হিটটা যখন পুরোপুরি প্রায় রেডিয়েট করে দিচ্ছে তখন কিন্তু ভূসংলগ্ন জায়গাটা কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করবে। আর ভূমির উপরে কি আছে, ছোট ছোট ঘাস পাতা আছে, তাই ঘাসের উপর কিন্তু ডিউ হয়। তো আমি ওখানেই যাচ্ছি। The surface begins to cool down by giving off heat. তাহলে গিভিং অফ হিট মানে হিটটাকে রেডিয়েট করতে বের করে দিতে কি হচ্ছে, ভূসংলগ্ন এলাকাটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। Then the air in contact of the cold surface of the earth cools down. After a long time, when the air in contact with the earth's surface becomes sufficiently cold, it becomes saturated with the water vapor. If the temperature decreases further, what will happen? এবার কি হচ্ছে, বাতাস আছে, বাতাসটা পুরোপুরি জলীয় বাষ্প বা ভেপার দিয়ে পুরোপুরি, জলীয় বাষ্প তো আছে বাতাসে, কিন্তু ঠান্ডা করতে করতে একটা সময় আসবে যে জলীয় বাষ্পটা পুরোপুরি স্যাচুরেটেড হয়ে যাবে, বায়ুটা পুরোপুরি স্যাচুরেটেড হয়ে যাবে জলীয় বাষ্প দিয়ে, বায়ুটা পুরোপুরি স্যাচুরেটেড কি দিয়ে হয়ে যাবে, জলীয় বাষ্প দিয়ে। আর জলীয় বাষ্প কিন্তু ধরে রাখতে পারছে না। এবার আরও যদি ঠান্ডা, যত রাত গভীর হচ্ছে তখন আরও ঠান্ডা হচ্ছে, তখন যখন আরও ঠান্ডা হবে তখন ওই চিনি জল, যেটা বললাম থিতিয়ে পড়তেছে চিনি, ঠিক তেমনি এখানে যে বাতাসটা পুরোপুরি জলীয় বাষ্প দ্বারা স্যাচুরেটেড আছে, এবার আরও যদি ঠান্ডা করি তখন বাতাস আর জলীয় বাষ্প ধরে রাখতে পারবে না, বিন্দু বিন্দু জলকণা হিসাবে টপ 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 করে কিন্তু পড়া শুরু করবে, ঠিক আছে। তো আফটার এ লং টাইম, when the air in contact with the earth's surface becomes sufficiently cold, it becomes saturated with the water vapor. If the temperature decreases further, what will happen? Thus dew is formed. তার মানে তখন বিন্দু বিন্দু জলকণা হিসাবে পড়তে শুরু করতেছে
এবং ঘাস পাতার উপর জলকণাগুলো এরকম টপ 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 করে পড়তে শুরু করে দেয় এবং ডিউ অর্থাৎ শিশির ওখানে জমা হচ্ছে, তাই তো? The process of cooling is so slow that the earth's surface takes a long time to become sufficiently cold. As a result of it, the air in contact with the earth's surface takes a long time to reduce its temperature so that dew can be formed. Long time kintu lagteche, so can dew can be formed. Thus dew is not deposited at the earlier part of the night, but is deposited at the dawn of the midnight. ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে পাচ্ছি সেটা হচ্ছে যে সারাদিন তো তাপ গ্রহণ করে ভূপৃষ্ঠটা তো উত্তপ্ত হয়ে থাকতেছে, রাইট? তো যখন সূর্য অস্ত যাচ্ছে তখন ধীরে ধীরে রেডিয়েট করতে হতে ভূপৃষ্ঠ ঠান্ডা হচ্ছে। তো এই ঠান্ডা হওয়ার প্রসেসটা এতটাই লং বলতে চাচ্ছে যে আর্লি পার্ট অফ দ্য নাইটেও কিন্তু ডিউটা হয় না, একদম আইদার মিড নাইটে হবে, মানে একদম মধ্যরাতে গভীর রাতে 2-3টের দিকে তখন এই প্রসেসটা স্টার্ট হবে, বা একদম ডন যখন হবে সূর্য যখন উঠবে তখন কিন্তু হচ্ছে তোমার এই প্রসেসটা হতে পারে, ধরো 4টা 4:30টার দিকে, 3টা 3:30টার দিকে এই প্রসেসটা হবে। তো 4টা 4:30টার দিকেও মেইনলি ডিউটা পড়ে, কিন্তু বেসিক্যালি যেটা হয় এটা যাই বলুক না কেন, ডিপোজিটেড অ্যাট ডন যাই বলুক না কেন, অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে সেটা মিড নাইটে কিন্তু ডিউ প্রসেসটা কিন্তু স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, তো এত দূর অবধি থাকলো, এইটুকুনটা পড়ে আসবে।